এই গল্পটি একটি সত্য ঘটনা থেকে নির্মিত। আজকের গল্পটি দেখার পরে আপনার মনে পড়ে যাবে সেই দিনের কথা, যে দিনগুলোতে আপনি পাপ কাজ করেছিলেন। আপনার হাতে হয়তো সুযোগ ছিল এগুলো না করার, তাই সময় থাকতেই সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে নিন, যেন নরকের আগুন আপনাকে স্পর্শ করতে না পারে। ঘটনাটি 2018 সালের। ভয়াবহ দুর্যোগ আঘাত হানে বানতেন প্রদেশে। সুন্দা প্রণালীর তীরে অবস্থিত বানতেন শহরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সমুদ্রতলে উৎপন্ন শক্তিশালী ভূমিকম্পে সমুদ্র উত্তাল হয়ে ওঠে, আর বিশাল সুনামি ঢেউ উপকূলবর্তী গ্রামগুলোকে তছনছ করে দেয়। কয়েকটি গ্রাম পুরোপুরি অচল হয়ে পড়ে, শত শত মানুষ নিখোঁজ হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সুনামির ঢেউ সমুদ্র পৃষ্ঠ থেকে বহু মিটার উঁচু হয়ে জনবসতিতে আছড়ে পড়ে। দুর্যোগের 5 দিন পর আরজা একটি ছবি তোলে, যেখানে পাঞ্চি নামের এক ব্যক্তি ব্যস্ত উদ্ধার কাজে। পাঞ্চি ছিল বানতেন অঞ্চলে কর্মরত সার্চ অ্যান্ড রেস্কিউ অর্থাৎ সার দলের সদস্য এবং আরজার মায়ের ঘনিষ্ঠ বন্ধু। 29টি সহায়তা কেন্দ্রকে লক্ষ্য করে আরজা ত্রাণ বিতরণের পরিকল্পনা করে। 5 দিন পেরিয়ে গেলেও মানুষ তখনও তীব্র মানসিক আঘাত নিয়ে বেঁচে আছে। অনেকে হারিয়েছে নিজের পরিবার ও প্রিয়জনদের। তৃতীয় দিনে তহবিল সংগ্রহে প্রায় 38 মিলিয়ন রুপিয়া জমা হয়। নগদ অর্থের পাশাপাশি আরজা সংগ্রহ করে ব্যবহারকারীদের উপযোগী পোশাক, শিশুদের বই এবং খেলনা। তার মা লারাসও সাহায্যের কাজে ব্যস্ত হয়ে পড়েন। সেদিন রাতে তিনি যত্ন করে পোশাক গুছিয়ে প্যাক করছিলেন। আরজা নিজের ছোটবেলার গল্পের বই ও খেলনাগুলো বের করে। লারাস তাকে বলে ভাঙা খেলনাগুলো যেন আলাদা করে ফেলে দেয়। টেলিভিশনে তখন বানতেনের সুনামি পরিস্থিতির সংবাদ প্রচার হচ্ছিল। এই সময় আরজা দেখে তার বাবা মালিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। মালিক কনোহা দেশের সমাজমন্ত্রীর প্রতিনিধি। তিনি জানান সরকার ও বানতেন প্রশাসন একসঙ্গে কাজ করছে যেন সব সহায়তা সঠিকভাবে পৌঁছায়। এই সময় আরজার চোখে পড়ে তার ছোটবেলার একটি ছবিতে। সেখানে আঁকা ছিল সিরাতুল মুস্তাকিম সেতু। ছবিতে দেখা যায় সে সহজে সেই সেতু পার হচ্ছে। পাশে হাসি মুখে হাঁটছেন তার মা বাবা। ছোটবেলার ধর্মশিক্ষক বলেছিলেন এই সেতু পার হওয়া সহজ নয়, পাপ বেশি হলে মানুষ পড়ে যায় জাহান্নামের আগুনে। এমন সময় মালিক বাড়ি ফেরেন। সংবাদ সম্মেলন শেষে ক্লান্ত মুখে তিনি ঘরে ঢোকেন। কিছুক্ষণ পর নিজের ঘরে গিয়ে একটি ইমেল খোলেন। সেখানে ছিল সুনামিতে বিচ্ছিন্ন এক ব্যক্তির ভিডিও। লোকটি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে সাহায্যের আবেদন করছিল। তার মেয়ে পাশে অচেতন অবস্থায় পড়েছিল। ভিডিওটি দুর্যোগের প্রথম দিনের। 5 দিন পরে তার কি অবস্থা কেউ জানে না। ভিডিও দেখে মালিক নির্বাক হয়ে যান। তিনি সেই ভিডিওটি নিজের ফ্ল্যাশ ড্রাইভে সংরক্ষণ করেন। ঠিক তখনই আরজা ঘরে ঢোকে। মালিক তাড়াতাড়ি ফ্ল্যাশ ড্রাইভারটি বইয়ের নিচে লুকিয়ে ফেলেন। আরজা তার ছোটবেলার আঁকা সিরত সেতুর ছবিটি বাবাকে দেখায়। মালিক ছবিটি থেকে স্তব্ধ হয়ে যান। মনে পড়ে যায় তিনি হয়তো জীবনের সবচেয়ে বড় ভুলটি ইতিমধ্যেই করে ফেলেছেন। আরজা নিজের ছোটবেলার সব আঁকাগুলো যত্ন করে গুছিয়ে রাখছিল, যেন সেগুলো ঘরের দেয়ালে সাজিয়ে স্মৃতির চিহ্ন হিসেবে রাখা যায়। এদিকে মালিক তার প্রিয় স্ত্রী লারাসকে জানালেন বাইরে আরও কিছু কাজ আছে, এখনই সেগুলো শেষ করে আসতে হবে। বের হওয়ার আগে হঠাৎ তার চোখে আটকে গেল লারাসের গলায় ঝলমলে দামি একটি হারের ওপর। তিনি লারাসকে বললেন যেন অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ে। এরপর গাড়ির চাবি নিয়ে দ্রুত বেরিয়ে পড়লেন। নিয়ম অনুযায়ী সহকারী ইন্দ্রাও সঙ্গে উঠতে চাইলেন, কারণ মালিক সমাজমন্ত্রীর উপমন্ত্রী। কিন্তু মালিক চাইলেন না সে সঙ্গে যাক। প্রোটোকল ভাঙা যায় না, তবুও মালিক অজুহাত দেখালেন। শেষ পর্যন্ত তিনি আরজাকে অনুরোধ করলেন সঙ্গে যেতে। আরজা ডাবল কেবিন গাড়ি নিয়ে বের হলো। ইন্দ্রাকে বলল সে বন্ধুর বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে যাচ্ছে। ইন্দ্রা সন্দেহ ভরে চারপাশ দেখলেও কিছু বলল না। গাড়ি গেট পেরোনোর সঙ্গে সঙ্গে সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে জানালো বিষয়টি। কিছু দূর গিয়ে আরজা বাবাকে লুকোনোর জায়গা থেকে বের হতে বলল। মালিক পেছনের সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভাবলেন এবার বুঝে নজরদারি এড়ানো গেল। তিনি বললেন পুরনো বাড়িতে যেতে চান, কারণ তিনি নাকি এক ভয়ঙ্কর বড় পাপ করে ফেলেছেন। বাবার মুখে এমন কথা শুনে আরজার বুক কেঁপে উঠল। টোলগেটের কাছে পৌঁছালে মালিক সিট বেল্ট বাঁধতে গিয়ে অস্বাভাবিক রকম নার্ভাস হয়ে পড়েন। হাত কাঁপছিল, ঠিকমতো লাগাতে পারছিলেন না।
আরজা তাকে সাহায্য করার চেষ্টা করে। তখনই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তার বাবা গাড়ির কাঁচ ভেঙে বেরিয়ে ট্রাকের সাথে সজোরে আঘাত পায়, আর গাড়িটি সেতু থেকে ছিটকে পড়ে নদীর গভীরে ডুবে যায়। ঠিক সেই মুহূর্তে বাড়িতে লারাসের পাশের গ্লাসটি হঠাৎ নিজে থেকে মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার বুকের ভেতর অজানা অশান্তি দোলা দেয়। এদিকে গাড়ির ভেতরে আরজা অজ্ঞান হয়ে পড়েছিল। শ্বাসরোধ হতে থাকায় হঠাৎ জ্ঞান ফিরে পায়। মরিয়া হয়ে ড্যাশবোর্ড থেকে ছোট ছুরি বের করে সিটবেল্ট কেটে ফেলে। ভাঙা জানালা দিয়ে সাঁতরে বাইরে বের হয়। পানির মধ্যে চিৎকার করে বাবাকে খুঁজতে থাকে, কিন্তু বাবা কোথাও নেই। সে জানে না দুর্ঘটনার আঘাতে মালিক গাড়ি থেকে ছিটকে বেরিয়ে গিয়েছিলেন। আরজা কোনো রকমে তীরে উঠে আসে। শরীরে অসহ্য যন্ত্রণা তাকে দুর্বল করে ফেলে। চোখ বন্ধ করে কিছুক্ষণ বিশ্রাম নিতে চায়। হঠাৎ লালচে আলোয় চারপাশ ভরে যায়। সেদিকে তাকাতেই তার চোখ কপালে উঠে যায়। তার মাথার ওপর ছিল সিরাতুল মুস্তাকিম সেতু। অনেকগুলো মানুষ সেই সেতু পার হতে গিয়ে পড়ে যাচ্ছে নরকের আগুনে, আর শোনা যাচ্ছিল তাদের ভয়ঙ্কর আর্তনাদ। এর 2 দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোমা থেকে জেগে ওঠে আরজা। দেখে তার মা লারাস হাসপাতালের সোফায় ঘুমিয়ে আছেন। জেগেই বাবাকে খোঁজ করে সে। লারাস তাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু সত্যটা গোপন রাখতে পারলেন না। তিনি জানান মালিক আর নেই। আরজা বিশ্বাস করতে চায় না। বিছানা থেকে উঠে দাঁড়াতে গেলে মাথা ঘুরে যায়। লারাস তাকে জড়িয়ে ধরে দৃঢ় কণ্ঠে জানান তার বাবা মারা গেছেন। আরজা ভেঙে পড়ে। দুর্ঘটনার জন্য নিজেকেই দায়ী করতে থাকে। লারাস তাকে শক্ত হতে বলেন, জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার কথা বলেন। কিছুক্ষণ পর সমাজমন্ত্রী পাক আলিম হাসপাতালে আসেন। তিনি জানান যে ট্রাক চালক মালিকের গাড়িতে ধাক্কা দিয়েছিলেন সে আত্মসমর্পণ করেছে। ঘুমের ঘরে গাড়ি চালানোর কথা স্বীকার করেছে। তার শাস্তি অবশ্যই নিশ্চিত করা হবে। সরকারি সুবিধাসমূহ প্রত্যাহার করা হয়েছে। লারাস ও আরজাকে প্রয়োজনীয় প্রস্তুতির সময় দেওয়া হয়। লারাস কোনো আপত্তি করে না। রাষ্ট্র সম্পদ ফিরিয়ে দিতে তিনি প্রস্তুত। বিদায়ের আগে পাক আলিম জানতে চান সেদিন রাতে মালিক কেন প্রোটোকল ভেঙে বেরিয়েছিলেন। নিয়ম মানলে হয়তো এমন ট্র্যাজেডি ঘটত না। লারাস জানান আরজা এখনও সুস্থ হয়নি। এ বিষয়ে এখনও কথা বলেননি। পাক আলিম সমবেদনা জানিয়ে চলে যান। তার কিছুক্ষণ পরে হাজির হয় পাঞ্জি, লারাসের পুরনো বন্ধু এবং বান্তেনের উদ্ধারকারী দলের সদস্য। 6 দিন ধরে সে নিখোঁজদের খুঁজছে। মালিকের মৃত্যু সংবাদ শুনেই জাকার্তায় ছুটে এসেছে। লারাস ভাঙা কণ্ঠে বলেন তিনি এখনও মানতে পারছেন না মালিক নেই। মনে হয় তিনি এখনও পাশে আছেন। পাঞ্জি একটি হাড় ফিরিয়ে দিতে এসেছিল, যেটি লারাস দুর্গত এলাকায় ফেলে এসেছিলেন। কিন্তু দেখে লারাসের গলায় ইতিমধ্যে একটি হাড় আছে। লারাস জানান এটি মালিক 1 মাস আগে উপহার দিয়েছিলেন। তার কণ্ঠে অপরাধ বোধ। তিনি বুঝতেই পারেননি স্বামীর মৃত্যুর পূর্বাভাস। পাঞ্জি শান্ত কণ্ঠে বলেন মৃত্যু কখন আসবে আমরা হয়তো কখনোই জানি না, আর প্রিয়জনকে হারানোর জন্য কেউ কখনো প্রস্তুত থাকে না। পাঞ্জি শেষ পর্যন্ত হাড়টি লারাসকে দিতে পারল না। আবার সেটি নিজের কাছে গুছিয়ে রাখল। সে লারাসকে প্রস্তাব দিল আগের মতো আবার সার্চ অ্যান্ড রেস্কিউ দলে যোগ দিয়ে মেডিকেল টিমে কাজ করতে। কিন্তু লারাস সরাসরি না করে দিল, কারণ সেই কাজ তাকে বারবার ফিরিয়ে নিয়ে যায় অতীতে, যেখানে প্রথম দুর্যোগের মাটিতেই তার পরিচয় হয়েছিল মালিকের সঙ্গে। তখন সে ছিল একজন স্বেচ্ছাসেবক, আর সেখান থেকে শুরু হয়েছিল তাদের ভালোবাসা। মন খারাপ করে লারাস তার বন্ধুকে ধন্যবাদ জানালো। ঠিক তখনই একজন নার্স এসে তাকে ডেকে নিয়ে যায়। পাঞ্জি দাঁড়িয়ে থাকে, হাতে সেই হার, মুখে নিঃশব্দ বিষাদ। রাত নেমে এলে লারাস হাসপাতালের ছেলের পাশেই থাকলো। আর যা ঘুমিয়ে পড়লে সে বাথরুমে গিয়ে চুপচাপ কাঁদতে থাকে। মোবাইলে পুরনো একটি ভিডিও চালায়। তার জন্মদিনের দিন মালিক তাকে যে হারটি উপহার দিয়েছিল সেই মুহূর্তের ভিডিওতে তাদের পরিবারটাকে কত সুখী, কত ভালোবাসায় ভরা লাগছিল। একই সময় অদ্ভুত কিছু একটা নিঃশব্দে ঢুকে পড়ে আরজার কক্ষে। ফিসফিস করে তার নাম ধরে ডাকে। আরজা ঘুম ভেঙে দেখে পর্দার আড়াল থেকে গড়িয়ে পড়ছে টাটকা রক্ত। একটি ছায়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে।
ভয় আর কৌতূহল নিয়ে সে পর্দাটি সরায়, কিন্তু সেখানে কেউ নেই। তখন সে চিৎকার করে ওঠে। লারাস ছুটে আসে আর যা কাপা গলায় জানায় সে বাবার আত্মাকে দেখেছে। বাবা যেন যন্ত্রণায় কাতর, সাহায্য চাচ্ছিলেন। লারাস ভাবে ছেলে এখনো বাবার মৃত্যু মেনে নিতে পারেনি। সে আরজাকে বোঝায় এসব কেবল ট্রমার প্রভাব, দুঃস্বপ্ন ছাড়া কিছু নয়। তাকে এমন কথা না বলতে অনুরোধ করেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর লারাস আরজাকে নিয়ে যায় মালিকের কবরের কাছে। ফুল ছড়িয়ে ও দোয়া পড়ে তারা অতীতের স্মৃতি মনে করে। আরজা কান্নাজড়িত কণ্ঠে বলে সে বাবাকে খুব গর্ব করত, কিন্তু কখনো মুখে বলেনি। এখন শুধু ক্ষমা চাইতে পারে ভালো সন্তান হতে না পারার জন্য। সে বলে এখনো শিখছে বাবার মতো সৎ মানুষ হতে। সেই রাতে লারাস স্বামীর কাজের টেবিলে একটি ফ্ল্যাশ ড্রাইভ খুঁজে পায়। প্রথমে গুরুত্ব না দিলেও কৌতূহলবশত সেটি নিয়ে নেয়। এদিকে আরজা নিজের ছোটবেলার আঁকা ছবিগুলো দেয়ালে টাঙিয়ে শুয়ে পড়ে। হঠাৎ টেবিলের ওপরে রাখা একটি ছবি নিজে থেকেই মেঝেতে পড়ে যায়। এরপর একে একে সবগুলো ছবি পড়ে যায়। সে কাঁপতে কাঁপতে সিরাজ সেতুর ছবিটি তুলে নেয়। হঠাৎ ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে মালিকের বিকৃত ক্ষতবিক্ষত দেহ, মুখ থেতলানো, শরীর রক্তাক্ত। তিনি আর্তনাদ করে সাহায্য চাইছেন। ধীরে ধীরে এগিয়ে আসছে আরজার দিকে। আরজা ভয়ে চিৎকার করে ওঠে। লারাস ছুটে আসে। তখন আরজা জানায় দুর্ঘটনার রাতে বাবা তাকে বলেছিলেন পুরনো বাড়িতে যেতে হবে, কারণ তিনি এক বড় পাপ করেছেন। আরজা বিশ্বাস করে বাবার আত্মা শান্তি পাচ্ছে না, কোনো অসমাপ্ত কাজ বাকি আছে। সেই রাতেই তারা রওনা হয় সেই পুরনো বাড়ির দিকে, যেটি ছিল মালিকের পৈতৃক বাড়ি। বাড়িটি বহুদিন ধরে ফাঁকা, তবু অদ্ভুতভাবে যত্নে রাখা। তারা ঘরের প্রতিটি কোণা খুঁজতে থাকে। হঠাৎ আরজা একটি গোপন দরজা খুঁজে পায়, লোহার চেন আর তালা দিয়ে বন্ধ। সে তালা ভেঙে ফেলে। এই শব্দে লারাস চমকে ওঠে। ভেতরে তারা খুঁজে পায় রমজানের উপহারের বাক্স ভর্তি কোটি কোটি রুপিয়ার নগদ টাকা। সঙ্গে আছে ত্রাণ তহবিলের হিসাবপত্র। মোট বরাদ্দ ছিল 292 বিলিয়ন রুপিয়া। অথচ কয়েকটি গ্রাম কোনো সাহায্যই পায়নি। লারাসের সন্দেহ আরও গভীর হয়। সে ফ্ল্যাশ ড্রাইভটি চালায়। ভেতরে রেকর্ড করা আছে মালিক ও পাক আলিমের কথোপকথন। একজন সহকারী জানাচ্ছে বানতেনের এক সুনামে আক্রান্ত ব্যক্তি ফেসবুকে সাহায্য চেয়ে ভিডিওটি আপলোড করেছে। সে তখনও ধ্বংসস্তূপে আটকা ছিল। গ্রামটির নাম আসা, আর এই পুরো গ্রামটিকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। পাক আলিম নির্দেশ দেন ভিডিওটি ভাইরাল হওয়ার আগেই আইটি টিম দিয়ে মুছে ফেলতে। মালিক বিস্মিত হয়ে প্রশ্ন করেন কেন এমন করা হচ্ছে। উত্তরে পাক আলিম বলেন আসা গ্রামের ত্রাণ ব্যয়ের ভুয়া রিপোর্ট তৈরি করতে হবে। কিছু বিচ্ছিন্ন গ্রামের ত্রাণের টাকা আত্মসাৎ করার পরিকল্পনা চলছে। তিনি মালিককে চাপ দেন মিথ্যা রিপোর্ট বানাতে, এমনকি জোর করে হাসতেও বলেন যেন অপরাধের সম্মতি দিচ্ছে। মালিক সেখান থেকে বেরিয়ে যান, তবে ভিডিওটি নিজের ইমেইলে পাঠাতে বলেন। সব শুনে লারাস স্তব্ধ। তিনি ভাবতেই পারেননি তার স্বামী এমন জাল রিপোর্ট তৈরি করতে পারে। আরজা এখনও সরল বিশ্বাসে বলে বাবা হয়তো বাধ্য হয়েছিলেন, চাকরি হারানোর ভয় ছিল তার। কিন্তু সত্য কি এতটাই সহজ? আরজা কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না যে তার বাবা এমন নোংরা কাজে জড়িত থাকতে পারেন। এই সময় লারাস শান্ত কণ্ঠে বোঝানোর চেষ্টা করলেন আলমারিতে জমে থাকা সেই টাকার পাহাড় আসলে মালিকের বানানো ভুয়া রিপোর্টের ফল। তবুও আরজা মানতে চাইল না। চোখের সামনে প্রমাণ থাকলেও সে বাবাকে দোষী ভাবতে নারাজ। মা ছেলের তর্ক একসময় তীব্র হয়ে ওঠে। লারাস হতাশ হয়ে পড়েন। সেজন্য আর কোনো কথাই বলতে পারছিলেন না। হঠাৎ লারাসের মনে পড়ে তার গলায় ঝুলে থাকা হীরের হারটিও সেই দুর্নীতির টাকায় কেনা। হারটি পাওয়ার দিনটির কথা মনে পড়ে। হারটি পাওয়ার পরে সে আয়নার সামনে বসে নিজের সৌন্দর্য দেখছিলেন, কিন্তু আয়নায় হঠাৎ দেখা যায় মালিকের মৃতদেহ ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আর বলতে থাকে তুমি কি সুখী? মালিক যেন দেখে দিতে চায় তার দুর্নীতির টাকার ভয়াবহ পরিণতি। যে ত্রাণের অর্থ অসংখ্য প্রাণ বাঁচাতে পারত তা বিলাসে নষ্ট হয়েছে। লারাস ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে মেঝেতে লুটিয়ে পড়ে, হামাগুড়ি দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু মালিকের আত্মা যেন এখনও তার পিছনে আছে। লারাস পালতে গিয়ে নিচে পড়ে যায়। পাশেই দেখে একটি মৃতদেহ পড়ে আছে। এ সময় ঘুরতেই অন্যদিকে পাঞ্জি এখনও দুর্গত এলাকায় উদ্ধারের কাজে ব্যস্ত।
ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। দূরে দেখা যায় এক আহত ব্যক্তি একটি ঠেলাগাড়িতে নিয়ে যাচ্ছে নিজের স্ত্রীর লাশ। পাঞ্জি এগিয়ে গিয়ে তাকে পানি দেয়। লোকটি জানায় সে আসা গ্রামের বাসিন্দা। সে গ্রামটি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল, কোনো সাহায্য পায়নি। কয়েকদিন না খেয়ে সে স্ত্রীর মৃতদেহ খুঁজেছে, অবশেষে পেয়েছে। এখন গ্রামে নিয়ে দাফন করবে। লোকটির পায়ে পচা ক্ষত দেখে পাঞ্জি দ্রুত পিএমআই সদস্য জিয়াদকে ডাকে। চিকিৎসা চলার সময় পাঞ্জি টিমের তালিকা মিলিয়ে দেখে আসাগ্রামে যে টিম পাঠানো হয়েছিল বলে রিপোর্ট আছে সেই সব নামই ভুয়া। বাস্তবে এমন কোনো সদস্যই নেই। পাঞ্জি স্তব্ধ হয়ে যায়। পরদিন সকালে আরজা সরাসরি পাক আলিমের কাছে যায়। সে জানায় তার কাছে রেকর্ডিং আছে যেখানে আলিম ত্রাণের টাকা আত্মসাতের পরিকল্পনা করেছেন, কিন্তু পাক আলিম নির্বিকার। তিনি বলেন পুরনো বাড়িতে পাওয়ার টাকা মালিকের পরিশ্রমের ফল। তারপর এক নির্মম সত্যের রহস্য উন্মোচন করেন। কানুয়া দেশের সব কর্মকর্তা জনগণের টাকা ভালোবাসে, এতটাই ভালোবাসে যে ভুয়া রিপোর্ট বানাতেও দ্বিধা করে না। সে জানায় আমি শুধু আমার পরিবারকে সুখী করতে চেয়েছিলাম। তিনি আরও বলেন অন্যরা তো আরও বেশি চুরি করে। আর যা শূন্য হৃদয়ে ফিরে আসে, বুঝতে পারে তার বাবার দেয়া গাড়ি, মায়ের হীরের হার সবই হারামের টাকায় কেনা। রাগে সে নিজের ছোটবেলায় আঁকা ছবি ছিঁড়ে ফেলে, শপথ নেয় এই দুর্নীতির মুখোশ খুলবেই। কিন্তু লারাস তাকে থামিয়ে বলে প্রথমে তোমার বাবার অসমাপ্ত কাজ শেষ করতে হবে। আর যা মনে করে বাবা তাকে যে ডাবল কেবিন গাড়ি উপহার দিয়েছিলেন কত খুশি হয়েছিল সে। পাহাড়ে ওঠা দুর্গম পথে চলার স্বপ্ন ছিল তার। স্মৃতির ভেতর সে আবার সেই গাড়িতে বসে, গতি বাড়ায়। মালিক পাশ থেকে বলে আমার উচিত হয়নি ওদের সাথে এমন করা। আর যা জিজ্ঞেস করে ওরা কারা। হঠাৎ গাড়ি থামে, মালিক অদৃশ্য হয়ে যায়, চারপাশ বদলে যায়। গাড়ি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে এক পাথুরে মরুভূমিতে। ধুলোর ঝড় উঠছে, সেই ধুলো জ্বলন্ত সেতুতে রূপ নেয়। আর যা দৌড়ায় সিরাতের সেতু পার হতে। হঠাৎ মালিক তার পা টেনে নেয়, দুজনেই নরকের আগুনে পড়ে যায়। আর যা ঘুম থেকে উঠে বসে, বুক ধরপড় করছে তার। সে ভাবে কিভাবে বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এদিকে লারাস এক ধর্মীয় আলোচনায় শুনে ঘুমের সময় মানুষের রুহ আল্লাহর কাছে থাকে। মৃতের রুহকে আল্লাহ নিজের কাছে রেখে দেন, জীবিতদের রুহ ফেরত পাঠান। কখনো কখনো খোদার ইশারাতেই বিশেষ স্বপ্ন দেখা যায়, যখন মৃত ব্যক্তি কোনো বার্তা দিতে চায়, যখন দুনিয়াতে কোনো অসমাপ্ত কাজ থেকে যায় আর তার সাহায্য চায়। অদ্ভুতভাবে লারাসও একই স্বপ্ন দেখে। স্বপ্নে মালিক অনুনয় করছে নরকের সেই সেতু পার হতে তাকে যেন সাহায্য করে। স্বপ্নের ভেতর লারাস দেখতে পান আসাগ্রামের সেই ভিডিও। আহত এক বাবা কাঁদছে, পাশে তার মেয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। সে বারবার তার মেয়ে আসকার নাম ধরে ডাকে। লারাস কাপা গলায় বলেন কিয়ামত আসার আগে কবরের ভেতরেও গুনাহ মাফ হতে পারে যদি তওবা আর সংশোধন থাকে। তারা সিদ্ধান্ত নেয় আলমারিতে পাওয়া সেই টাকাগুলো দিয়ে আসাগ্রামের দুর্গতদের সাহায্য করবে, বাবার গুনাহের কাফফারা দেবে সঠিক পথে। কিন্তু রওনা হওয়ার আগে অদ্ভুত এক ঘটনা ঘটে। একজন রহস্যময় ব্যক্তি তাদের বাড়িতে আসে, নিজেকে কুরিয়ারের কর্মী বলে পরিচয় দিয়ে আরজার হাতে একটি খাম তুলে দেয়। লোকটির মুখ দেখে আরজার মনে হয় কোথায় যেন দেখেছে তাকে, কিন্তু মনে করতে পারছে না। খাম খুলতে বেরিয়ে আসে দুটি গুলি আর একটি হুমকির চিঠি। চিঠিতে লেখা ছিল তাদের চুপ থাকতে হবে, মালিকের দোষ গোপন রাখতে হবে, হারাম টাকায় নিজেদের জীবন চুপচাপ বিলাসিতায় কাটাতে হবে। লারাসের হাত কাঁপতে শুরু করে, ভয়ে যেন তার শরীর জমে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে সে আরজাকে বলে সব গুছিয়ে ফেলতে হবে, বাড়ি ছাড়তে হবে। সে হীরের হার বিক্রি করে দেয়, মালিকের রেখে যাওয়া সব হারাম টাকা দিয়ে কেনে ওষুধ, খাবার, ত্রাণ সামগ্রী। আরজা পর্যন্ত তার বাবার উপহার দেয়া ডাবল কেবিন গাড়ি বিক্রি করতে রাজি হয়। তারা চায় দুর্নীতির প্রতিটি টাকার হিসাব ফিরিয়ে দিতে আসাগ্রামে। সব প্রস্তুত শেষে লারাস ফোন করে পাঞ্জিকে। ফার্মাসিউটিক্যাল এজেন্ট ফাত্তার সঙ্গে যোগাযোগ করে। সেদিন রাতেই তারা রওনা দেবে পাস্কো ক্যাম্পে। একটি ট্রাক ভাড়া করা হলো। ত্রাণ সামগ্রী বোঝাই করে লারাস নিজেই স্টিয়ারিং ধরল, আর পথ দেখাচ্ছিল আরজা। দীর্ঘ মেরাক্তল পেরিয়ে তারা পৌঁছায় দুর্যোগ এলাকায়। চারদিকে বিশৃঙ্খলা। রেডিওতে এখনও আফটার শকের কথাবার্তা ভেসে আসছে। ঠিক সেই সময় পাক আলিমও ঘটনাস্থলে পৌঁছেছেন পরিদর্শনের নামে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে। আরজা ও লারাস লুকিয়ে থাকে। তারা জানে ধরা পড়লে বাঁচবে না। গ্রামবাসীরা পাক আলিমকে সালাম জানায়। তিনি সহানুভূতির অভিনয় করেন।
অথচ কোটি কোটি রুপিয়া নিজে আত্মসাৎ করেছেন। এদিকে লারাস পাঞ্জির সঙ্গে দেখা করে সব খুলে বলে। পাঞ্জি প্রথমে বলে মন্ত্রীকে রিপোর্ট করতে হবে। আরজা বলে এই দুর্নীতির মূল হোতা হলেন পাক আলিম। লারাস সতর্ক করে আলিম যদি জানতে পারে তারা এখানে এসেছে তাহলে তাদের জীবন ঝুঁকিতে পড়বে। আসাগ্রামকে ইচ্ছে করে বিচ্ছিন্ন রাখা হয়েছে যেন আত্মসাৎ ধরা না পড়ে। দীর্ঘ ভাবনার পর পাঞ্জি সাহায্য করতে রাজি হয়। ঠিক তখনই লারাস দেখতে পায় তার পুরনো হারটি টেবিলে রাখা। পাঞ্জি জানায় সে এটি আগের অফিসে পেয়েছিল। লারাস হারটি গলায় পড়ে নেয়। দূর থেকে পাক আলিম তাদের লক্ষ্য করে, সঙ্গে সঙ্গে ইশারা দেয় দুজনকে সরিয়ে দিতে হবে। সহকারী ফোন করে এক ভাড়াটে গুন্ডাকে। আরজা দেখে দুর্যোগের মাঝেও কয়েকটি শিশু হাসছে। তার মনে পড়ে যায় শৈশবের কথা। একদিন পার্কে খেলতে গিয়ে সে দেখেছিল একজন মানুষ হার্ট অ্যাটাকে মারা গেছে। তখন সে বাবাকে জিজ্ঞেস করেছিল মানুষ কেন মারা যায়। মালিক বলেছিলেন সবাই একদিন মৃত্যুর পথে যাবে, কিন্তু আখিরাতে আছে এক জায়গা, জান্নাতুল ফেরদৌস, সেখানে আর বিচ্ছেদ নেই। আরজা কেঁদে বলেছিল সে বাবা মাকে হারাতে চায় না। সে রাতেই মালিক তাকে সিরাতুল মুস্তাকিমের গল্প শোনান। পরদিন ছোট আরজা একটি সেতুর ছবি আঁকে। বাবা বলেছিল সিরাত চুলের চেয়েও সূক্ষ্ম নয়, এটা রূপক। আসলে পাপীদের জন্য পথটা কঠিন হয়, যেন 7 ধাকে বিভক্ত চুলের ওপর দিয়ে হাঁটা। প্রতিটি মানুষের জন্য সেতু আলাদা তার আমল অনুযায়ী। এরপর দেখা যায় গভীর রাতে পাঞ্জি ট্রাক চালিয়ে নিয়ে যায় আসাগ্রামের দিকে। সেখানে পৌঁছে তারা স্তব্ধ হয়ে যায়। খোলা মাঠ জুড়ে ধ্বংসস্তূপ, কোনো সাহায্যের চিহ্ন নেই। হঠাৎ দূর থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে, যে প্রতিনিয়ত সাহায্য চাচ্ছিল। লারাস ট্রাক থামায়। শব্দটি স্পষ্ট হতে থাকে ভাঙা টালির নিচ থেকে। পাঞ্জি একে একে ইট পাথর সরাতে থাকে। একটি ধ্বংসস্তূপ সরাতেই লারাস চমকে মুখ ফিরিয়ে নেয়। সেখানে দেখা যায় মা ও মেয়ে দুজন একে অপরকে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছিল তারা অনেক আগেই মারা গেছে। দৃশ্যটি এখন ফিরে যায় অতীতে, যখন মালিক আলিমের হাতে ভুয়া রিপোর্ট দিয়েছিল। সরকার সুনামি মোকাবেলায় 100 বিলিয়ন রুপিয়া বরাদ্দ দেয়। আলিম পরিকল্পনা করে অর্ধেক আত্মসাৎ করবে, বাকিটা মুখ বন্ধ করে রাখার জন্য ভাগ করে দেওয়া হবে বিভিন্ন দপ্তরে। মালিক তা মানতে পারেনি। সে নিজের ভাগের 2 বিলিয়ন আসাগ্রামে দিতে চেয়েছিল, কিন্তু আলিম দুস্থ মানুষদের উদ্দেশ্য করে বলে এটাই তাদের নিয়তি। নিরুপায় হয়ে মালিক সই করে। এদিকে গুন্ডারা পাঞ্জিকে গুলি করে। ভাগ্য ভালো ছিল গুলিটা তার কানে লেগেছে। এরপরে গুন্ডাদের সঙ্গে তাদের লড়াই শুরু হয়। এ সময় আরজা বুঝতে পারে এই লোকটি হলো সেই ট্রাক চালক যারা ট্রাক দিয়ে তাকে ধাক্কা দিয়েছিল। আর সে মোটেও ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল না। সুযোগ বুঝে তারা সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু কিছু দূর যেতেই দেখে রাস্তা বন্ধ। কিছু ত্রাণ তারা নামিয়ে পায়ে হেঁটে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এগোতে তারা একটা শব্দ শোনে। এজন্য তারা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তখনই দেখা যায় একজন তাদের পিছু নিয়েছে। এর ফলে বনের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়। পাঞ্জি লড়তে থাকে আর লারাস ও আরজাকে পালাতে বলে। কিছুক্ষণ পরেই গুলির শব্দ ভেসে আসে। লারাস বুঝতে পারে পাঞ্জি আর বেঁচে নেই। কিছুক্ষণ পরে গ্রামের কেন্দ্রে পৌঁছে তারা দেখে শত শত লাশ পড়ে আছে। এক সাদা কাপড়ের ছোট্ট মেয়ের আত্মা ইশারা করে ধ্বংসস্তূপের দিকে। একটি বাসের ভেতরে একজন মহিলা এখনও বেঁচে, আর তার কোলে মৃত শিশু। অনেক কষ্টে মহিলাটিকে সেখান থেকে বের করে নিয়ে আসে। লারাস শিশুটিকে বুকে জড়িয়ে কাঁদতে শুরু করে। এর কিছুক্ষণ পরে সেই মহিলাটিও তাদের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই সময় একজন লোক সেখানে আসে। আরজা ভাবে পাঞ্জি ফিরে এসেছে, তাই তাকে ডাকতে ডাকতে এগিয়ে যায়। কাছে যেতেই দেখে সেই গুন্ডা ফিরে এসেছে তাকে মারতে। গুন্ডাটি তাকে গুলি করতে যাবে, তখনই পাঞ্জি ঝাঁপিয়ে এসে তাকে বাঁচায়। লড়াইয়ের এক পর্যায়ে আহত পাঞ্জিকে সেই গুন্ডা কাছে থেকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে। লারাস ও আরজা লুকিয়ে প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু তারা দুর্বল। গুন্ডাটি নির্মমভাবে তাদেরকে আঘাত করে। ঠিক তখনই ভয়াবহ ভূমিকম্প আবার আঘাত হানে। বাড়ির স্তম্ভ ভেঙে পড়ে গুন্ডার ওপর। তার দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। লারাসও দেয়ালের নিচে চাপা পড়ে, কিন্তু অলৌকিকভাবে সে বেঁচে যায়। আরজা মাকে জড়িয়ে ধরে, তাকে নিয়ে চলে যায় নিরাপদ স্থানে। ঝড়, বৃষ্টি আর ধ্বংসস্তূপের মাঝখানে মা ও ছেলে এগিয়ে চলে পাপের প্রায়শ্চিত্ত আর মানবতার শেষ আলো বুকে নিয়ে। ভোরের আলো ফুটতে আরজা একাই রওনা হলো। হয়তো এখনো কেউ বেঁচে আছে, কারোর আর্তনাদ ধ্বংসস্তূপের নিচে আটকা আছে। কিন্তু যতদূর সে হাঁটল ততই বুঝল
নিস্তব্ধতা ছাড়া আর কিছুই নেই। ক্লান্ত হয়ে সে আকাশের নিচে শুয়ে পড়ে। ধোঁয়াটে নীল আকাশের দিকে তাকিয়ে তার মনে পড়ে গেল শৈশবের কথা। বাবা একদিন বলেছিলেন, কিয়ামতের পর সমস্ত মানুষ সমবেত হবে বিশাল এক ময়দানে। সেখানে প্রত্যেকের আমল ও গুনার হিসাব নেওয়া হবে। আর যা কল্পনা করত সেই দৃশ্য, অগণিত মানুষ, প্রখর রোদ, আতঙ্কে কাঁপা হৃদয়, তারপর সামনে প্রসারিত এক সেতু, সিরাতুল মুস্তাকিম। বাবা বলতেন, যারা গুনাহে ডুবে আছে তারা সেই সেতু পার হতে পারবে না, জাহান্নামের আগুন হবে তাদের ঠিকানা। তিনি আরও বলেছিলেন, সিরাতুল মুস্তাকিম আসলে কেবল একটি সেতু নয়, এটি হলো আল কোরআন। এই কিতাবই মানুষের জন্য একমাত্র পথ নির্দেশ, যা তাকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যায়। সূর্য যখন ওপরে উঠল, কয়েকজন জীবিত গ্রামবাসী আরজার কাছে এলো। তারা রাস্তার ধারে ছড়িয়ে থাকা ত্রাণের রুটি কুড়িয়ে নিল। আরজা মাথা নিচু করে ক্ষমা চাইল, সে দেরি করেছে। সে তার প্রিয় বাবার পক্ষ থেকেও ক্ষমা চাইল। সেই ঘটনার পর আরজা একটি অজ্ঞাতনামা টুইটার অ্যাকাউন্ট খুলে দীর্ঘ থ্রেড লিখল, দুর্নীতির সব তথ্য প্রকাশ করে দিল। ত্রাণ তহবিল আত্মসাতের কাহিনী ভাইরাল হয়ে গেল সামাজিক মাধ্যমে। আলিম একের পর এক আদালতে হাজিরা দিল। মুখে ছিল নির্লজ্জ শান্ত ভাব। প্রমাণের ঘাটতিতে সে বেকসুর খালাস পেল, আবারও উঁচু পদে বসল, এমনকি প্রেসিডেন্টের উপদেষ্টা হওয়ার অপেক্ষায়। একই বিষয় যেন আমাদের দেশেও ঘটছে। একদিন সে ফোন করল আরজাকে, হাসতে হাসতে বলল, এই দেশের আইন আমার মতো মানুষকে ছুঁতে পারে না। সে দাবি করে, আসাগ্রামের বরাদ্দকৃত অর্থ সরকার ফেরত নিয়ে যাওয়ায় তার অনেক ক্ষতি হয়েছে। আরজা যদি তার মুখ বন্ধ না করে তাহলে তাকে কঠিন শিক্ষা দেয়া হবে। কিন্তু দুনিয়ার চাকচিক্য আখিরাতে নিরাপত্তা নয়। এরপরে দৃশ্য বদলে যায়। আলিম নিজেকে দেখতে পায় আখিরাতের ময়দানে, সামনে আগুনের উপর ঝুলে থাকা সেই সেতু, আর নিচে জাহান্নামের গহ্বর। সে এগোতে সেতুর ওপর ছড়িয়ে পড়ে হারাম টাকা, নোটের স্তূপ যেন তাকে ডাকছে। লোভে অন্ধ এসে টাকাগুলো নেয়ার জন্য দৌড়ায়, ভাবতে থাকে এই টাকায় তার পথকে সহজ করেছে। আর সেই লোভী তাকে টেনে ফেলে দেয় আগুনের খাদে। ওদিকে লারাস প্রার্থনা করছিল। ঠিক তখনই রহস্যময় এক ব্যক্তি তাদের বাড়িতে আসে। আরজা তার দিকে তাকাতেই লারাস ছুটে বেরিয়ে এসে দেখে আরজা রক্তাক্ত। শেষ নিঃশ্বাসের মুহূর্তে লারাস এক অদ্ভুত দৃশ্য দেখে। সে, আরজা আর মালিক একসঙ্গে হাসছে। এরপরে দেখা যায় আরজা সেই সেতুর ওপরে, আর সে সহজেই পেরিয়ে যাচ্ছে সিরাতের সেই সেতু। ঝর্ণাধারার মতো মসৃণ পথে, সামনে উন্মুক্ত জান্নাত। সে কাঁদতে কাঁদতে আলোর বাগানে প্রবেশ করে। ভেতরে যেতেই মায়ের সঙ্গে তার দেখা হয়, কিন্তু তার বাবা সেখানে নেই। তারা দুজন মালিককে খুঁজতে থাকে। দেখা যায় মালিক সেতুর ওপরে দৌড়াচ্ছে, কিন্তু হঠাৎ সেতু ভেঙে যায়। সে পড়ে যেতে থাকে। লারাস ও আরজা তাকে ডাকে। এ সময় মালিকের মনে পড়ে সেই সময়ের কথা, যখন সে তার ছেলেকে বলেছিল, জান্নাত ও জাহান্নাম আল্লাহর একচ্ছত্র অধিকার, তিনি যাকে চান দয়া করেন। সে আবার উঠে দাঁড়ায়, দৌড়ে এগোয়, কিন্তু হঠাৎ আগুনের খাদে সে পড়ে যায়। জ্বলন্ত অগ্নিকুণ্ড তাকে গ্রাস করে।